শান্তিপুর নামে গ্রামে এক পরিবার বসবাস করত। তাদের পরিবারে মা এবং দুই ছেলে ও ছেলের বউ নিয়ে থাকতো। একদিন দুই ছেলে অনেক মাছ কিনে এনেছে বাজার থেকে। তার শাশুড়ি দুই বউকে মাছ কাটতে বলে। কই গো, আমার দুই বৌমা কোথায় গেলে? তোমাদের তো দেখাই পাওয়া যাচ্ছে না। বলি, সংসারের কাজগুলো করবে কে? হ্যাঁ, কটা দাসী এনেছো বাপের ঘর থেকে? এই তো মা, আমরা এখানে আছি। কেন, কিছু বলবেন? সংসারের কাজ তো প্রায় সবই গুছিয়ে ফেলেছি, শুধু দুপুরের রান্নাটাই বাকি। কি হয়েছে মা? বলছি, ছেলেগুলো তো বাজার থেকে মাছ কিনে এনেছে। তোমরা দুজনে মাছগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে রান্না করে ফেলো। এত মাছ আমরা দুজন পারবো কি করে? শুধু মাছ কাটলেই হবে না, আজ নতুন কিছু শীতল পাটিও তৈরি করবে তোমরা। ছোট বউ, তুমি পাতা নিয়ে আসবে, আর বড় বউয়ের সাথে মিলে পাটি তৈরি করবে। আমার কথার যেন কোনো নড়চড় না হয়। আমরা দুজনে কি এত সব সামলাতে পারি মা? আপনিও তো আমাদের সাথে একটু হাত লাগাতে পারেন। বাড়ির বউ বলে কি আমরা মানুষ নই? যত বড় মুখ নয় তত বড় কথা। যা বলেছি তা তাড়াতাড়ি গর্গে। আর বড় বউ, ছোট বউ আসতে না আসতেই তার কানে বিষ ঢালতে শুরু করে দিয়েছো। সি 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 সি, বাড়ির বউয়ের কি সোপা! বাবু, বাবু আমায় কি বিষ দেবে মা? আপনার গুদামে যা মজুদ আছে, তারপর অন্য কেউ মরতে চাইলেও বিষ পাবে না। কিছু বললে? ও কিছু নয় মা। চল ছোট, মাছগুলো কেটে বেছে ফেলি। তখন সরলা আর অনু মাছ কাটতে কাটতে দুজনে গল্প করে বলে, দেখিস, আমাদের উপর এত কাজ চাপিয়ে দেওয়া আর ভালো লাগছে না। তা ঠিকই বলেছো, সংসারে এত কাজ করি আমরা দুজনে, তবু আমাদের এত কথা শোনায়। যাওয়ার কোনো জায়গা নেই বলে সবটা মেনে নিতে হয়। এতে করেও তো দুবেলা পেট ভরে খেতেও পাই না। আমার মনে হয় সেই থেকে দুচোখ যায় সেই থেকে চলে যাবো, এখানে আর নয়। তবু ঠিকই বলেছো, আর পারছি না বাবা। আমাদের স্বামীরা আসুক আজ, ওদের কাছে বিচার দেব। হ্যাঁ, কিন্তু তাতে কি কোনো লাভ হবে? ওরা তো মায়ের কথার উপর কথা বলতে পারে না। ওদেরকে আজ বলবো, দেখি ওরা কি করে। এত অত্যাচার আর ভাল লাগে না। তাদের দুবুর স্বামী বাড়িতে আসলে, ওগো শুনছো, হারতে পারি না। এত কাজ করেও আমার আর কথা শুনতে মন চায় না। আমি এই বাড়িতে আর থাকবো না। তুমি অন্য কোথাও নিয়ে চলো আমায়। দেখো, কাজ করতে আমার আপত্তি নেই, কিন্তু এত কটু কথা। হাত পেটা খাবার খেয়েছে, আর পারছি না। কি বলো গিন্নি, কি সমস্যা? কোথায় এত কাজ? আর একটু আধটু শাশুড়িরা এমন বলেই থাকে, তাই বলে তুমি এরকম করলে হয়? তোমাকে তো ধৈর্য ধরতে হবে, বোঝো না কেন? তুমি আমার সাথে কেন এমন করো? তোমার মাকে কিছু বলতে পারো না? না না না, আমি কিছু বলতে পারবো না। তোমার থাকার ইচ্ছা হলে থাকো, না হলে চলে যাও। সারাদিন কাজ করেছি, আর এসব কথা শুনতে ভালো লাগে না আমার। ওগো, তুমি সারাদিন এত কাজ করো, সে তো আমাদের সুখের জন্যই, তাই না? কিন্তু আমি যে সুখী হতে পারছি না গো। সারাটা দিন এত কাজ করেও তোমার মায়ের মন পাই না। এভাবে আমি আর থাকতে পারবো না। কেন, কি হয়েছে? তোমার আবার কি সমস্যা হলো? আর থাকতে পারবে না? এটা কেমন কথা? আমি আর এ বাড়িতে থাকবো না। তুমি কি করবে আমি জানি না। বাড়িতে কি হচ্ছে না হচ্ছে কিছু কি দেখো তুমি? ইস, রাতে ঘরে ফিরেও শান্তি নেই। যা ইচ্ছে করো, কিন্তু আমাকে ঘুমাতে দাও। কাক ভরে বের হতে হবে। বিছানায় এসে চোখ বুজবো, তার কোনো উপায় নেই। অভিযোগ আর অভিযোগ। তারপরের দিন তাদের শাশুড়ি দুই বৌমাকে ডাকে। কই গো বৌমারা, তোমরা সবাই কোথায় গেলে? সকাল হলেও যে তোমাদের কোনো খবর নেই। ঘরের কাজ কাম কে করবে শুনি? আমি করব? মা, আমি আর পারবো না। আমার দ্বারা আর সম্ভব না মা। এত কাজ করে আজকাল আমার শরীরটাই চলছে না। আপনি তো মা, আমাদের ভালো মন্দ দেখার দায়িত্ব তো আপনারই মা। দুই বউ জোট বেঁধেছো তাই না? তোমরা রান্না করবে না তো কে করবে? হ্যাঁ, আমি রেঁধে বেড়ে তোমাদের খাওয়াবো? ওটা হবে না বাসা। দরজা খোলাই আছে, এবার মানে মানে বেরিয়ে পড়ো। এমন কুড়ে বউ আমার চাই নেই। এসব কি বলছেন মা? আমি ঠিকই বলছি, যাও, বেরিয়ে যাও। বেশ, তাই যাচ্ছি, তবে এখানে আর নয়।
অতঃপর তারা দুই বউ রাগ করে বাড়ি ছেড়ে চলে যায়। রাগ করে তো চলে এলাম, এখন আমরা থাকবো কোথায়, কি করব? তুমি কোনো চিন্তা করো না বুবু, আমাদের ঠিকই একটা ব্যবস্থা হয়ে যাবে। দেখো, ওই তো একটা বাড়ি, চলো গিয়ে দেখি কোনো কাজ পাওয়া যায় কিনা। চল ছোট। অতঃপর তারা দুই বউ হাঁটতে হাঁটতে এক ভাঙা বাড়ি দেখতে পায়। ওখানে কেউ ছিল না। এখানে তো কেউ থাকে বলে মনে হচ্ছে না। ইস, এত সুন্দর একটা বাড়ির কি বেহাল দশা হয়ে আছে। বুবু, আজ থেকে আমরা এখানেই থাকবো। আজ আর শরীর দিচ্ছে না, কাল না হয় কাজের খুশি বেরোবো। কিন্তু খালি পেটে কি আর থাকা যায়? পানি খেয়ে না হয় আজকের দিনটা কাটিয়ে দেবো বুবু। বুবু, কোথাও তো কোনো কাজ খুঁজে পেলাম না। ফলমূল খেয়ে 2 দিন চললো, কিন্তু এইবার যে ভাতের জন্য প্রাণটা ছটফট করছে। চল না, আমরা না হয় মাথা নিচু করে ঘরেই ফিরে যাই। না না, একবার যখন এসেছি তো ওই নরকে আর কিছুতেই যাব না। আমি বরং আমার হাতের চুড়ি দুটো বিক্রি করে কিছু খাবার নিয়ে আসার ব্যবস্থা করছি বুবু। কিন্তু আর কোনো কিন্তু নয় বুবু। অতঃপর অনু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একজন মহিলাকে জিজ্ঞেস করে, হ্যাঁ গো খালা, তোমার বাড়িতে কি কোনো কাজ হবে? বেশি টাকা নেব না, অল্প টাকা নেব। না 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 না, আমাদের বাড়িতে কোনো কাজ হবে না, যাও তো অন্যদিকে যাও। ঠিক আছে খালা। কি হলো ছোট, কোনো কাজ পেলি? না গো বুবু, অনেক বাড়িতে ঘুরলাম কিন্তু কোনো কাজ খুঁজে পেলাম না। এখন কি করব কিছু বুঝতে পারছি না। এবার রান্নাটা চাপাও বুবু, ভাত আর আলু সিদ্ধ। তা বেশ তো, চল আমরা পানি এনে রান্নার জোগাড় করি। অতঃপর তারা দুজনে নদীর ধারে যায়। ওদিকে কোথায় যাচ্ছিস ছোট? দেখো না বুবু, ওখানে কি যেন একটা দেখা যাচ্ছে। দেখো তো ওগুলো কি? আরে, এগুলো তো আলুর বীজ, মনে হচ্ছে কেউ ফেলে গেছে। তাহলে এগুলো আমরা আমাদের বাড়ির উঠোনে লাগাতে পারি। চলো বুবু। হ্যাঁ, তাহলে তাই করি চল। আর উঠোনে তো অনেক জায়গাও আছে, তাও তো আমরা কিছুর একটা অভাব দূর করতে পারবো। অতঃপর সেই আলুর বীজগুলো নিয়ে তারা তাদের বাড়ির আঙিনায় লাগায়। কদিন পরে, আরে বাবা, আমাদের তো আলুগুলোর ফলন ভালোই হয়েছে। আগে তাই তো দেখছি বুবু, চলো এই আলুগুলো আমরা বাজারে নিয়ে বিক্রি করি, আমরা অনেক টাকা পাবো। অতঃপর তারা দুজন মিলে আলুগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যায়। আর তারা অনেক টাকা পায়। অতঃপর তারা ধনী হয়ে যায়। আলুর এমন ফলন হয়েছে, ভালো দামও পেয়েছি, আমাদের আর কোনো অভাব থাকবে না ছোট। তুমি ঠিকই বলেছো বুবু, এবার আরো বেশি করে আলুর বীজ কিনবো আমরা, বিধাতা আমাদের সহায় হবেন। অতঃপর তাদের স্বামীরা জানতে পারে যে তাদের বউয়েরা অনেক ধনী হয়ে গিয়েছে। অতঃপর দুজনের স্বামী তাদের কাছে ফিরে আসে। এ কি, তোমরা এখানে? কি হয়েছে? তোমরা তোমরা কি আমাদের খুঁজে এসেছো? আমরা দুজনে ভুল বুঝতে পেরেছি গো। আমরা তোমাদের খারাপ মনে করেছি, আর আমাদের ক্ষমা করে দাও। তোমাদের উপর আমাদের কোনো অভিযোগ নেই, তবে আমি আর কখনো বাড়ি ফিরবো না। তোমরা চাইলে এখানেই থাকতে পারো। ঠিকই বলেছো বুবু। মায়ের সংসারে আর ফিরতে হবে না।
আমার আলু চাষি বউয়ের সংসারেই না হয় আমরা দু ভাই রইলাম, কেমন? আসলে আমাদের উচিত ছিল তোমাদের পাশে থাকা, কিন্তু মা। থাক সেসব, এসো ভেতরে এসো। আগে আমাদের আলু দুটো দিয়ে দুটো ভাত খাও, তারপর সব কথা হবে। অতঃপর তাদের স্বামীরা তাদের ভুল বুঝতে পেরে তাদের কাছে ফিরে আসে আর সুখে শান্তিতে বসবাস করতে থাকে। এক গ্রামে মেঘলা ও তার দাদি একসাথে বসবাস করত। দাদি ছাড়া মেঘলার আর এই পৃথিবীতে কেউ নেই। দাদি, আজকে কি রান্না করবে গো? বাসায় কি কোনো খাবার আছে? বাড়িতে তো শুধু শাকসবজি আছে রে মেঘলা। তাহলে তুমি কি শুধু শাকসবজি রান্না করবে? শুধু শাকসবজি দিয়ে কি রান্না করা হয়? রান্না করার জন্য তো নুন, হলুদ, তেল লাগে। এই নে, আমার কাছে কিছু টাকা ছিল, এটা দিয়ে তুই বাজার করে নিয়ে আয় দেখি। দাও দাদি। আর কি কিছু লাগবে? শুন, দেখে শুনে বাজার করবে কিন্তু, আর তুই দেখে শুনে যাস। তুমি চিন্তা করো না দাদি, আমি গেলাম। এই বলে মেঘলা বাজারের দিকে হাঁটতে থাকলো। বাজার করে আসার পথে, কি ব্যাপার, ওখানে কে বসে আছে? কারো কোনো বিপদ হলো না তো? গিয়ে দেখে আসি তো। কি হয়েছে কাকা, তুমি মন খারাপ করে বসে আছো কেন? কি আর বলবো মা তোমাকে, আমি যে পথেই বসে গেলাম। তুমি পথে কেন বসে আছো? ঘরে যাও। এমা, তুমি কাঁদছো কেন কাকা? আমার জমি বাড়ি সব হাত ছাড়া হয়ে যাবে রে মেঘলা। জমিতে ফলন নেই, ঘরে খাবার নেই, কোনো টাকা করিও নেই, কি যে করব। তুমি চিন্তা করো না, ঠান্ডা মাথায় ভাবলে একটা না একটা উপায় ঠিকই বেরিয়ে আসবে। না রে মা, আমাদের গ্রামের যা অবস্থা, এভাবে চললে তো না খেতে পেয়ে মরে যাব। তাই ভাবছি যে শহরে চলে যাব কোনো এক কাজে। শুনেছি শহরে অনেক কাজ আছে। সবাই যদি শহরে চলে যায় তাহলে আমাদের গ্রামের কি হবে কাকা? কি করব মা, আমার তো আর এভাবে হচ্ছে না, শুধু কষ্টই করে যাচ্ছি, কিন্তু ঠিক মতো পয়সা পাচ্ছি না। তাহলে আমাদের গ্রামে ফসল ফলাবে কি? আর আমরাই বা খাবো কি করে? আমাদের কথা তো একটু চিন্তা করো। আমার এখানে কোলাচ্ছে না, আমি শহরে চলে যাব। তাহলে আমরা কি করে বাঁচবো কাকা? আমাদের কথা তো একটু চিন্তা করো। দেশের সকলের মুখে খাবারের ব্যবস্থা হবে কেমন করে? আমার আর কোনো উপায় নেই রে মা। অতঃপর মেঘলা বাড়িতে চলে যায়, সে আর কথা বাড়ায় না। ওদিকে মেঘলা ও তার দাদির টানাটানি সংসার। দাদি দাদি, রান্না কি হয়েছে? আমার যে খুব খিদে পেয়েছে। কি আর রান্না করব, ঘরে তো তেমন কিছুই নেই রে, অল্প একটু ভাত আছে, সেগুলোই খেয়ে নে। আচ্ছা, আমি খাচ্ছি, তুমি খেয়েছো দাদি? হ্যাঁ রে, কালকের পান্তা ছিল তো। শোন, তাড়াতাড়ি খেয়ে বাসনগুলো দে দেখি, আমি সব ধুয়ে গুছিয়ে রাখি। শুনলাম আজ নাকি ঝড় বাদল নামবে। কি বলছো গো দাদি? তাহলে তো ভারী বিপদ, ঝড়ে কত ক্ষতি হয়। না এসে উপায় কি? জ্যৈষ্ঠী মাস তো চলে যাচ্ছে, বৃষ্টির তো একটুও দেখা নেই। তুই কথা না বলে তাড়াতাড়ি খেয়ে নে তো দেখি। অতঃপর খাওয়া শেষ হলে মেঘলার দাদি থালা বাসন ধুতে পুকুর পাড়ে যায় আর সেখানে গিয়ে দেখে, আরে এটা আবার কিসের গাছ? এটা তো দেখছি বাঙ্গির গাছ। যাই, এটা আমি বাড়িতে লাগিয়ে দেব। গাছে বাঙ্গি ধরলে কটা টাকাও যে পাওয়া যাবে। অতঃপর মেঘলার দাদি বাঙ্গির গাছটি তাদের বাড়ির উঠোনে লাগায় আর খুব যত্ন করে। তখন মেঘলা তা দেখে বলে, আরে দাদি, তুমি এটা কি গাছ লাগাচ্ছ? তুই দেখছিস না
এটা একটা বাঙ্গির গাছ। বাঙ্গি? আখ! বাঙ্গি কি খায় শুনি? ভালো গাছ লাগাতে পারলে না? কেন খাবে না? বাঙ্গি কি খাবার জিনিস নয়? শোন, সবার পছন্দ এক নয়। অনেক মানুষ আছে যারা বাঙ্গি পছন্দ করে, আর বাঙ্গি খেতেও মজা। দাদি, গাছ লাগিও না, অযথা সময় নষ্ট হবে। তাছাড়া আমাদের জায়গাও তো দখল হচ্ছে। আরে মেঘলা, তুই এত চিন্তা করছিস কেন রে? গাছটা লাগানো থাকলে কি এমন ক্ষতি হবে? না দাদি, আমি তোমায় এই গাছ লাগাতে দেব না। এটা তুলে ফেলো তো, ঘরবাড়ি আবর্জনা তৈরি করেছো। আরে এত সমস্যা কিসের রে? আমি লাগাচ্ছি, যা হবার তাই হবে। তোর গায়ের উপর তো লাগাইনি। না, তুমি তুলে ফেলো বলছি, আমি রাখতে দেব না। ইস, শেষে কিনা বাঙ্গির গাছ। না রে, বাঙ্গির গাছটা এত কষ্ট করে আনলাম, এখন এটা তুলে দিতে আমার মায়া হচ্ছে। আমি গাছটাকে তুলতে পারবো না, ও এখানেই থাকবে। বুঝতে পেরেছিস? বেশি কথা বলে শুধু। অতঃপর মেঘলার দাদির বাঙ্গির গাছে অনেক ভালো ফলন হয়, আর বাঙ্গিও ধরে। তখন মেঘলার দাদি মেঘলাকে বলে, মেঘলা, আমাদের গাছে তো অনেক বাঙ্গি ধরেছে। তোমার বাঙ্গি গাছে বাঙ্গি ধরেছে তো আমি কি করব? আমি তোর বাজারে যাই না, তুই তো সব বাজার টাজার করিস। বাঙ্গিগুলো একটু বিক্রি করে নিয়ে আয় না। তুমি বাঙ্গি লাগিয়েছো, তুমি বিক্রি করো। আমায় ওসব বলতে এসো না, কেউ খায় না বাঙ্গি। শুধু শুধু জায়গা নষ্ট করছো তুমি। আরে জানা, একটু গেলে কি হবে? আমি বুড়ো মানুষ, কি বার করব? আমি পারবো না, তুমি যা পারো করো গে। আচ্ছা, আমরা যদি বাঙ্গির শরবত বিক্রি করি তাহলে কেমন হবে বলতো? বাঙ্গি আর বাঙ্গি, তোমার মাথা খারাপ হয়ে গেছে দাদি। কেন এমন করছো? লোকেরা তরমুজ খেতে যত পছন্দ করে, বাঙ্গিটা ঠিক ততটাই অপছন্দ করে। আরে তুমি তা কেমন আছো বাবা? আর থাকা গো খালা, জমিটায় আবাদ হয় না বলে শহরে গেলাম, কিন্তু ওখানে গিয়েও কিছু করতে না পেরে ফিরে এলাম। কি করে যে সংসার চালাবো? মন খারাপ করো না বাবা, রাখে আল্লাহ তো মারে কে। নতুন করে সব শুরু করো। কি করে শুরু করি বলো খালা? আমার হাতে যে কানা করিও নেই, আজ যে কি খাবো তাও জানি না। বাবারে, আমাদেরও তো নুন আনতে পান্তা ফুরোয়, তবে কটা বাঙ্গির গাছ ফলেছে। তুমি যদি নাও তবে খাবার জন্য দিতে পারি। বাঙ্গি? আরে বাপরে, বাঙ্গি আমার খুব পছন্দ খালা। শহরের লোকেরাও দেখছি বাঙ্গি পছন্দ করে। পথের মোড়ে মোড়ে দোকানে বাঙ্গি বিক্রি হয় গো খালা। কি বলছিস রে বাবা? দেখ না, যদি আমার গাছের বাঙ্গিগুলোর কোনো ব্যবস্থা করা যায় তবে যে বড্ড উপকার হয়। তুমি চিন্তা করো না খালা, আমি কালই তোমার গাছের বাঙ্গি নিয়ে শহরে যাব। বিক্রি করে যা টাকা পাবো সেখান থেকে তুমি আমাকে মজুরি দিলেই হবে, বুঝলে? তাহলে তো আমার ভালোই হয়, তুই বাঙ্গিগুলো নিয়ে কালই রওনা হোস বাবা। অতঃপর মেঘলার দাদির বাঙ্গিগুলো চাষি শহরে থেকে অনেক টাকা বিক্রি করে এনে দেয়। এই নাও খালা, তোমার বাঙ্গি বিক্রি করা টাকা। সব বাঙ্গি বিক্রি হয়ে গেছে। মোট বিক্রি 7,000 টাকা। পথে 1,000 টাকা খরচ হয়েছে। এই যে বাকি টাকা। এতগুলো টাকা হয়েছে, আমি যে ভাবতেও পারিনি। নি বাবা, এই 500 টাকা আমি তোকে দিলাম। 500 টাকা? খুব উপকার করলে গো খালা। তা তোমার গাছে কি আর বাঙ্গি নেই?
কেন থাকবে না? এখনো যা আছে তা আরো 10 দিন ছুটতে হবে। হ্যাঁ রে বাবা, হ্যাঁ। তোর কষ্ট হচ্ছে না তো বাবা? কি যে বলো খালা, আমি কাল ভোরে এসে কিছু বাঙ্গি নিয়ে যাব। প্রতিদিন এমন বিক্রি হলে আমারও কটা টাকা থাকবে গো। ঠিক আছে রে বাবা। কয়েকদিন পর, হ্যাঁ রে বাবা, গাছে আরো কয়েকটা বাঙ্গি পড়ে আছে। আমি ভাবছি আরো বাঙ্গির চাষ করব। কি বলিস রে তুই? বাঙ্গি যে আমার ভাগ্য ফেরালো। তা বেশ তো, আমিও তোমার জমিতে বাঙ্গি চাষ করব। আমারও তোমার মতো দুঃখ দূর হবে। কিন্তু তুই চাষ করলে আমার বাঙ্গিগুলো কে শহরে নিয়ে যাবে বাবা? আমি তো বুড়ো মানুষ, আর মেঘলাকে তো চিনিস, ও এসব তাকিয়েও দেখবে না। আর কোনো চিন্তা নেই খালা, শহরের লোক এখানে এসে তোমাকে টাকা দিয়ে বাঙ্গি নিয়ে যাবে গো। বাহ, বেশ বেশ, তা বেশ। অতঃপর শহর থেকে গাড়ি এসে দাদির লাগানো বাঙ্গি নিয়ে যায়। আমি তো ভাবতেও পারিনি দাদি যে তুমি এই বাঙ্গি বিক্রি করে এত টাকা পাবে, আর আমরা এত ধনী হয়ে যাব। আজ আমি অনেক খুশি দাদি। কোনো কিছুই ফেলনা নয় মেঘলা, কিন্তু তোমাকে ভালোবেসে কাজটা করতে হবে। আমার ভুল হয়ে গেছে দাদি, আজ থেকে তোমার কাছে আমিও সাহায্য করব। তুমি কষ্ট পেও না দাদি। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়োক্ষণ। কাল থেকে আমাদের আরো বাঙ্গি গাছ লাগাতে হবে। ঠিক আছে দাদি। অতঃপর মেঘলা ও তার দাদির অভাব দূর হয়ে যায় এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। সোনাই, ও সোনাই, কোথায় গেলি রে মা? আয় আয়, চট করে দুটো মুখে ভাত দিয়ে শীতল পাটিগুলো বাজারে বিক্রি করে আয় মা। আমার শরীরটা ভালো নেই মা, ভীষণ জ্বর, আমি উঠেও দাঁড়াতে পারছি না। কাজের কথা শুনলেই তোর গায়ে ভাল্লুকের মতো জ্বর আসে না? এত কুড়ে কেন তুই? আমি সত্যি বলছি মা, তুমি বিশ্বাস করো। দেখি দেখি, কোথায় জ্বর? সি 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 সি, আমার পেটের মেয়ে হয়ে তুই আমায় মিথ্যে কথা বলছিস? গা তো একদম ঠান্ডা, তাড়াতাড়ি বাজারে যা, নতুবা আজ কোনো খাবার পাবি না তুই। মাগো, খেতে না হয় নাই দাও, তবু আমায় এই ভারী পাটির বোঝা দিয়ে বাজারের এতটা পথ যেতে বলো না। আমার শরীরটা আজ সত্যিই ভালো না। দেখো না মা, আমি তো উঠতেও পারছি না। আমি কোনো বাহানা শুনতে চাই না। তুই কেন এমন করিস সোনাই? পাটি বিক্রির টাকায় তো আমাদের সংসার চলে, তারপরই তো চৈতালিকে আনতে হবে। ও শ্বশুর বাড়ির লোক সাফ জানিয়ে দিয়েছে তত্ত্বে ইলিশ মাছ নিয়ে যেতে, নয়তো এ সময় ওরা আমার কাছে মেয়েকে আসতে দেবে না। আর কদিন বাদেই তো ওর সন্তান পৃথিবীর আলো দেখবে। ইলিশ মাছ? ওরে বাপরে, ইলিশের যা চড়া দাম, এত টাকা আমরা কোথায় পাবো? নিজেরাই তো মাছ খেতে পাই না। তোকে এত ভাবতে হবে না, তুই পাটিগুলো বিক্রি করে আয়। সোনাইয়ের শরীরটা আজ যেন চলছেই না। পাটির বোঝা মাথায় নিয়ে সোনাই পথ দিয়ে যাচ্ছিল, তার চোখ দিয়ে পানি পড়ছিল।
কি রে সোনাই, কাঁদছিস কেন রে বুবু? ও কিছু নয় দাদু, তুমি ভালো আছো তো? আমার আর থাকা না থাকা, তা বল কেমন আছিস? এই তো আছি দাদু, আমার শরীরটা আর চলছে না গো। রাত দিন এক করে পাটি তৈরি করেছি, কিন্তু এই পাটির ভার নিয়ে বাজারে যাওয়ার শক্তি আমার নেই। কিছু খেতেও মন চায় না। আমার কি হয়েছে বলতে পারো? ওরে, আমি হলাম হারাধন কবিরাজ। আমার চোখকে কি ফাঁকি দেওয়া যায়? তোর ঘুম আর বিশ্রামের প্রয়োজন, নয়তো অসুস্থ হয়ে পড়বি রে। আর ঘুম? বুবুকে আনতে হবে, ওদের বাড়িতে স্বাদের তত্ত্ব নিয়ে যেতে হবে, সাথে গোটা ইলিশ মাছ। তুমি বলো না দাদু, নুন আনতে পান্তা ফুরোয় যাদের, তাদের ইলিশ কেনার সাধ্য কোথায়? পাগলি মেয়ে, তবে আমি তোকে একটা উপায় বলে দিতে পারি। কি উপায়? তুই আজ নতুন বট গাছের ওই বাজারে যা। শুনেছি ওখানে মাদারিরা খেলা দেখাতে এসেছে। ওরা ভালো দাম দিয়ে তোর সব শীতল পাটি কিনে নেবে। আরে বাহ, তবে তাই যাই। তুমি খুব ভালো গো দাদু। সোনাই বটগাছের নিচের বাজারে বসলো পাটি নিয়ে। পাটি নিয়ে যান, আসুন আসুন, শীতল পাটি, ফুরিয়ে গেলে আর পাবেন না। আসুন আসুন। আরে বাহ, তোমার পাটিগুলো তো বেশ। তা ও মেয়ে, এর দাম কত? একটা পাটির দাম 200 টাকা। না বাপু, এত দাম দিতে পারবো না। 150 হলে দাও, নয়তো চলে যাই। না গো কাকা, পারবো না। পেটের দাম বেজায় চওড়া, তবে একটি পাটি টিকবে অনেক দিন। তুমি নিয়ে যাও কাকু। কি আর করা যাবে, দাও তবে। এইটা নাও কাকু, খুব ভালো হবে। একে একে সোনাই সব পাটি বিক্রি হয়ে গেল। সে গেল জেলের দোকানে। ও মেয়ে, আমি তো দাম মিটিয়ে দিয়েছি, তবে এখানে আবার কেন? এত বড় ইলিশ মাছটার দাম কত গো কাকু? একদম 1000 টাকা, এর কমে কোথাও পাবে না। একদম টাটকা মাছ। 1000 টাকা? হ্যাঁ, নিতে হলে নাও, নয়তো যাও বাপু। কি ভেবে সোনাই বাড়ি ফিরে এলো। আরে এই যে মহারানী, পাটিগুলো কোথায়? পাটিগুলো তো সব বিক্রি করে এসেছি মা। এই যে 800 টাকা। এখন টাকা কি আমি চিবিয়ে খাবো? বাড়িতে চাল ডাল বারণ তো, কোনো দিকেই তোর খেয়াল নেই। তার উপর চৈতালিকে বলে পাঠিয়েছে পরশু ওর স্বাদের তত্ত্বে মিষ্টি গোটা ইলিশ মাছ, আর ওর জন্য যেন একটা জামদানি শাড়ি পাঠাই। তোর তো কোনো খেয়ালই নেই সেই দিকে। আমার হয়েছে জব্দ জ্বালা। ইলিশের দাম 1000 টাকা, জামদানি শাড়িরও বেজায় দাম। এত টাকা আমি কোথায় পাবো মা? আমি তার কি জানি? তোর বাপ মরার সময় তাহলে কেন কথা দিয়েছিলি মা আর বোনের দায়িত্ব নিবি? কথা না বাড়িয়ে সোনাই সেখান থেকে চলে যায়। তারপর ফিরে আসে একটা লাল শাড়ি, কিছু চাল আর সবজি নিয়ে। এই নাও মা, আমি ঘরে গেলাম। আরে বাহ, কি সুন্দর শাড়ি! আমারও এমন একটা লাল জামদানির খুব শখ ছিল, কিন্তু অকালে তোর বাপটা মরে আমার সব স্বাদ শেষ করে দিল। আরে এই শোনাই, যাচ্ছিস কোথায়? ঘরে যাচ্ছি মা। হাত মুখ না ধুয়ে ঘরে কেন যাচ্ছিস? তোর কারণেই সংসারের অভাব দূর হয় না। পরদিন সকালে। কত বেলা হয়ে গেছে, বেদ কিনে আনতে হবে, যে পাটি বোনা শুরু করতে হবে। কাল তো আবার যেতে হবে, কিন্তু ইলিশের জোগাড় হবে কেমন করে? শোনাই, হ্যাঁ বলো মা। এই টাকা কটা রাখ। এত টাকা তুমি কোথায় পেলে মা? সংসারের খরচা বাঁচিয়ে 1200 টাকা জমিয়েছি। 200 টাকার মিষ্টি আর 1000 টাকার একটা ইলিশ মাছ নিয়ে যা। আজই গিয়ে দিয়ে আয় চৈতালিকে। ঠিক আছে মা। সোনাই বাজারে গেল, কিন্তু অনেক খুঁজেও সে কোথাও ইলিশ মাছ খুঁজে পেল না। ওইদিকে জেলে বসে কাঁদছিল। গেল, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল।
কি হয়েছে কাকু? তুমি এমন করে কাঁদছো কেন? আর তোমার দোকানে কোনো মাছ নেই কেন? আমার মেয়েটার শরীর খুব খারাপ। কবিরাজ বলেছে চিকিৎসা করাতে অনেক টাকা লাগবে। আমি গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো? আমার কাছে এই 1000 টাকা আছে, তুমি এটা রাখো কাকু, তোমার মেয়ের চিকিৎসা করাও। তুমি তো আমাকে চেনো না, অচেনা লোককে কেউ এতগুলো টাকা ধার দেয়? ধারে কেন দেব কাকা? আমিও গরিব, আমিও টাকার অভাবে বাবার চিকিৎসা করাতে পারিনি, কিন্তু তুমি পারবে। সন্তান হেরে গেলেও বাবা কখনো হারে না কাকা। তুমি যাও কাকা। জেলে সোনাইয়ের দিকে কৃতজ্ঞতায় হাসি হেসে চলে গেল, কিন্তু সোনাই পড়ল বিপদে। এবার আমি ইলিশ পাবো কেমন করে? মা জানলে এবার আমি কি বলবো? নে ধর, সারা গ্রাম খুঁজে এখানে তোকে পেলাম। এত বড় ইলিশ মাছ, এর যে অনেক দাম। আমার কাছে কোনো টাকা নেই গো দাদু। যার মনটা সোনার মতো তার কাছে টাকা মূল্যহীন। তুই যা তাড়াতাড়ি, মাছটা নরম হয়ে যাবে, হাজার হলেও তোর কুটুম বাড়ির ইলিশ। মাছ, মিষ্টি আর শাড়ি নিয়ে সোনাই গেল বোনের বাড়িতে। চৈতালি শাড়ি পেয়ে তো খুব খুশি হলো। বাহ, কি সুন্দর শাড়ি! আহা হা হা, কতদিনের স্বাদ পূরণ হলো আজ। তা বউ, বেলাবেলি বেরিয়ে পড়ো, সন্ধ্যের আগে পৌঁছবে। আমার কিন্তু সুস্থ সন্তান চাই। আমরা ইলিশ খাবো না? ওরে বাপরে, কি নোলা! কুটুম বাড়ি এসেছে পাত পাড়তে নেই, তাও তোমরা জানো না? মন খারাপ করে সোনাই আর চৈতালি ফিরে এলো। কিরে সোনাই, কি হয়েছে তোর? ইলিশ খেতে কেমন রে বুবু? একবার এক অনুষ্ঠানে খেয়েছিলাম, সত্যি রে, কি ভালো খেতে। আর ইলিশের ডিম, আহা হা হা, সে যেন অমৃত। ইলিশ ইলিশ করে সোনাই কেমন যেন অসুস্থ হয়ে পড়ল। কি হয়েছে সোনায়ের? জানি না, আমার মেয়ে কিছুই খেতে চায় না, কথা বলে না, বিছানা সেরেও উঠে না। ওকে ভালো মন্দ খাবার খাওয়াতে হবে, যত্নে রাখতে হবে। তখন বড় এক ইলিশ নিয়ে এলো জেলে। বৌঠান, এটা রান্না করে সোনাইকে খাওয়ান। আমার মেয়েটা এজন্যই সুস্থ হয়েছে। সোনাই কুটুম বাড়ি গিয়ে ইলিশ খেতে চেয়েছিল, কিন্তু আমার শাশুড়ি ওকে পানিও খেতে দেয়নি। হায় হায় রে! সোনাই, সোনাই ওঠ না, দেখি যদি ইলিশটা খাওয়াতে পারি। মা যত্ন করে ইলিশ রান্না করে সবাইকে খেতে দিল। সোনাইও এসে বসলো। সোনাই মা, আমি আজ তোমার বাড়িকে কুটুম বাড়ি মেনে ইলিশ মাছ এনেছি, একটু খাও মা। ইলিশ? কুটুম বাড়ির ইলিশ? আমি খাবো, আজ পেট পুরে খাবো। মণি আর তার মা বাস করত ভুবনডাঙ্গা নামের ছোট্ট একটি গ্রামে। গ্রামটি ছিল ছবির মতো সুন্দর, কিন্তু মণি ও তার মায়ের জীবন ছিল খুব কষ্টের। মণি, আয় মণি, দেখো মেয়ের কাণ্ড, এখনো ঘুমোচ্ছিস? সূর্যি মামা যে মাঝ আকাশে চলে গেল, খাবারটা খেয়ে তো নে। এত বেলা অব্দি না খেয়ে ঘুমোলে যে পেটে পিত্তি পড়বে। প্রতিদিন তো সকালে উঠে মক্তবে যাই মা, মাত্র একটা দিনই তো বন্ধ, আজ একটু মন ভরে ঘুমোই। তুই একদম তোর বাবার মতো হয়েছিস, ঘুম কাতুরে। মানুষটা ঘুমোতে বড্ড ভালোবাসতো, তাই তো এমন ঘুমালো, সে আর উঠলই না। আচ্ছা হয়েছে হয়েছে, এ দেখো আমি উঠে পড়েছি মা, আর দুঃখ করো না তো, তুমি খাবার পারো কি? আমি হাত মুখ ধুয়ে আসছি। তাড়াতাড়ি আয় মা, দেরি করিস না। কাল তো তোদের বলেছিলাম
আজ একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। তা মনিটা কোথায়? ওর কি এসবে কাজ নেই? কেন যে আসছে না? তার জন্য অপেক্ষা না করে আমাদেরই বল না, কি বলবি? দেখ, দেরি হলে বাবা কিন্তু বকবে। বাড়িতে যেতে হবে তো। মনিও তো আমাদের বন্ধু, ওকেই বা বাদ রাখি কেমন করে? বন্ধ হলে সময় কিন্তু থাকা উচিত, তাই না? কোথাকার কোন মহারানী সে তার জন্য সকলে হেদিয়ে মরতে হবে? ভাল লাগে না। এই শোন পলাশ, বকুল, তোরা যা বলার এখনই বল, নয়তো আমি গেলাম। তাহলে এক কাজ করি, আমরা এখানেই আলোচনা সেরে ফেলি, পরে মনিকে বলে দেব। সেই ভালো। এবার বলতো আসল ব্যাপারটা কি? দেখ, শীত তো চলে এলো, তো আমরা সকলে মিলে যদি নদীর ধারের বট গাছের নিচে একটা বনভোজনের আয়োজন করি তবে কেমন হয়? খুব ভালো হয়, কিন্তু রান্না করবে কে? আর হাঁড়ি পাতিল এত সব নিয়ে রান্না করলে আমরা মজাটা কখন করব রে? তুই একদম ঠিক বলেছিস। তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা আমাদের বাড়ির রান্না করা খাবার নিয়ে আসবো, সবাই খাবার ভাগ করে খাবো। এতে রান্নাও করা লাগবে না, আর সময়ও বেঁচে যাবে। বাহ, বেশ ভালো বলেছিস। তা কবে করতে চাস বনভোজন? শুভ কাজে দেরি কিসের? আসছে শনিবার, হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ, শনিবারই ঠিক আছে। কি যে ভালো লাগছে। আচ্ছা, এখন আমি আসি, পরে কথা হবে। মনি, সকালে তুই মাঠে এলি না কেন রে? সকালে মাঠে? আমি তো ঘুমোচ্ছিলাম। আমাদের না বিকেলে দেখা করার কথা ছিল। তোর ঘুমের রেশ এখনো কাটেনি? ওরে, কাল মক্তব ছুটির পরই জবা বলল আজ সকালে পলাশ সবাইকে মাঠে থাকতে বলেছে। ও, তাহলে হয়তো আমি ভুল শুনেছি। তা তোরা কি আলাপ করলি? বনভোজন হবে বুঝলি, আসছে শনিবার, নদীর পাড়ের বুড়ো বট গাছের নিচে। আর খাবার দাবার সব বাড়ি থেকে নিয়ে যেতে হবে বুঝলি। খাবার? তুই খাবার নিবি রে বকুল? দেখি কি নেওয়া যায়, মাকে গিয়ে বলতে হবে। আমি চলি রে মনি। আমরা তো নিজেরাই পেট পুড়ে খেতে পাই না, বনভোজনের জন্য খাবার নিয়ে যাবো কেমন করে? ওরা যদি আমার খাবার থেকে হাসাহাসি করে? মন খারাপ করে মনি তার বাড়ি ফিরে গেল। দাওয়ায় বসে সে মন খারাপ করে বসে রইল। ওর মা শাক কাটতে কাটতে মেয়ের মন খারাপ দেখে তার কাছে এলো। কি হয়েছে মনি, আজ এত তাড়াতাড়ি ফিরে এলি? ওরা কি তোকে রেখে খেলতে চলে গেছে? না মা, আসলে ওরা সকলেই বনভোজন করতে নদীর পাড়ে যাবে। সে যার মতো ঘর থেকে খাবার নিয়ে যাবে মা, কিন্তু আমি কি নিয়ে যাব? ও, এই কথা? এতে মন খারাপ করার কি আছে? স্কুলের টিফিন যেমন তেমনই তো। তুই গরম ভাত, ঝাল আলু ভর্তা আর পোস্তর বড়া নিয়ে যাবি। দেখবি ওদের খুব পছন্দ হবে। ঠিক আছে মা, তোমার হাতে আলুর ভর্তার স্বাদ ওরা কখনো ভুলবে না। বনভোজনের দিন। এই মনিটা সব সময় দেরি করে, খাবার হাতে দাঁড়িয়ে থাকা যায় নাকি? ও মনে হয় আসবে না। আমরা অপেক্ষা না করে বরং চল হাঁটা শুরু করি। কতটা পথ যেতে হবে বলতো? দেখ, ও আমাদের বন্ধু, ও যদি খাবার আনতে না পারে তো না পারবে। আমরা তো এত খাবার এনেছি, সবাই মিলেমিশে হয়ে যাবে, কিন্তু ওকে রেখে যাওয়াটা উচিত হবে না। তুই একদম ঠিক বলেছিস পলাশ, আর একটু অপেক্ষা করি। আমি দুঃখিত। আসলে মা বলল পোস্তর বড়া গরম গরম খেতে হয়, তাই সবে ভেজে দিল। চল। ওরা চারজন বেশ মজা করে পথ চলে নদীর পাড়ের বট গাছের নিচে এলো। এতটা পথ এলাম, চল আগে আমরা সকলে খেয়ে নেই, তারপর চারদিক ঘুরে ঘরে ফিরবো। না না, আমি খেয়ে একদম হাঁটতে পারি না, তখন আমার বিশ্রাম চাই। আমরা একটা কাজ করে চল, খাবারগুলো রেখে একটু আশপাশটা করে দেখি। কি বুদ্ধি! আর খাবারগুলো শেয়াল কুকুরে হজম করে দিক,
তাই আর কি। আহ, মনি আছে তো, মনি বসে থাকুক না। হ্যাঁ, তোরা যেতে চাইলে যা না, আমি এখানে একটু গাছের ছায়ায় বসি। না না, আমরা সবাই একসাথেই ঘুরবো, আর খিদেও পেয়েছে। চল সবাই সবার খাবার নিয়ে বসে পড়ি। তুই কি এনেছিস পলাশ? গন্ধরাজ পোলাও আর কষা মাংস। তুই কি এনেছিস? পনিরের তরকারি, চিংড়ির মালাইকারি আর আমের টক, সাথে বাসমতি চালের ভাত। আমি তো খিচুড়ি, পাঁপড়, মুরগির মাংস আর কষা আলুর দম, সাথে ডিমের অমলেট এনেছি। সবাই মজা করে খাওয়া যাবে। তুই চুপ করে আছিস কেন মনি? তুই কি এনেছিস দেখি? এমা, ভাত, আলু ভর্তা আর পোস্তর বড়া, এসব তো আমাদের বাড়ির কাজের লোকেরাও খায় না। অমন করে বলছিস কেন? আমার মায়ের হাতে আলু ভর্তা খেয়েই দেখ না। আর পোস্তর বড়া? আলু ভর্তা কতদিন খাইনি, সাথে একটু বড়াও দিস। এই নে, একটু মাংস খা। এখান থেকে পোলাও এনে সকলে। এতটা আমি একা খেতে পারবো না। আরে বাহ, মাংসটা দারুণ হয়েছে। এই বকুল, তোর ডিমের অমলেটটা দে দেখি। আহ, দেখেই মন ভরে যাচ্ছে। আরে বাহ, আলু ভর্তা দিয়ে পোস্ত বড়া খেতে এত মজা! আগে তো জানতাম না। যাই বলিস, মনির মায়ের রান্নার কোনো তুলনা নেই, একেবারে অমৃত। যা বলেছিস। আমাদের নতুন বামন বউয়ের চিংড়িটা খেয়ে দেখ, কি যে ভালো রান্না করেন, মুখে লেগে থাকবে। আমাকে একটা চিংড়ি দিবি জবা? আমার না চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে। আমার তো এইসবেই খাওয়া হয়ে যাবে, তবে ওটা যদি মায়ের জন্য নিয়ে যায় তবে মা খুব খুশি হবে। দেখেছিস, আর অমনি ডালা সরছে। আমি তোকে আমার চিংড়ির মালাইকারি নিয়ে যেতে দেব না। খেলে এখানেই খা, নয়তো দূর হ। ওরা মজা করে খেলেও মনির মায়ের জন্য খুব মন খারাপ করলো। ইস, এত খাবার নষ্ট করেছে এরা, অথচ সেই আমি আমার মায়ের জন্য একটু নিতে চাইলাম, সবা না করে দিল। আর চাওয়াটা ঠিক হবে না। তবে আমি যদি এসব ভালো খাবার আমার মাকে একটু খাওয়াতে পারতাম। আজ কেমন মজা করলি মনি? আচ্ছা মা, বড় লোকেরা এত খাবার অপচয় করে, কিন্তু তারা গরিব অসহায়দের কেন দান করে না মা? কত লোক খেতে পায় না। যাদের অনেক আছে তারা কখনো না থাকার যন্ত্রণা বোঝে না। কেন রে, কি হয়েছে? আজ তোমার জন্য একটু চিংড়ির মালাইকারি আনতে চেয়েছিলাম মা, ওরা খাবার নষ্ট করলো, তবুও আমাকে দিল না। আমি তো জানি মা, তুমি চিংড়ি খেতে কত ভালোবাসো। যখন আমি ছোট ছিলাম, আমার বাবা হাটে যাওয়ার আগে আমাকে শুধাতো, কি আনবো রে মা? আমি হেসে বলতাম, বাবা আমার জন্য চিংড়ি এনো। যখন চিংড়ি নিয়ে আসতো বাবা, তখন আমি আর মা আর আমার বাবা মজা করে রান্না করে খেতাম। তোর বাবার অবস্থা তো ভালো ছিল না রে মা, বাজারে চিংড়ির কত দাম। তারপর থেকে অনেকগুলো দিন আর চিংড়ি খেতে পারেনি। মামির আফসোসে বাতাস ভারী হয়ে উঠল। হঠাৎ শুরু হলো চিংড়ির বৃষ্টি। মা, মা, আকাশ থেকে বৃষ্টির মতো চিংড়ি ঝরছে মা। চলো মা, সব করিয়ে নি। এসো মা, এসো। আজব কাণ্ড, চিংড়ির বৃষ্টি হে আবার কখনো সম্ভব? সৎ লোকদের জন্য সব সম্ভব। তোমরা সৎ, তাই বিধাতার কাছ থেকে এই উপহার নাও। এই চিংড়ি দিয়ে ভাগ্য ফেরাও। মনি আর ওর মা মিলে একটা পাত্রে সব চিংড়ি কুড়িয়ে নিল। কতদিন পর আজ চিংড়ি খেতে পারবো। হে বিধাতা, তুমি সত্যিই মহান। মা, বাতাস কি বলে গেল মনে নেই? এই চিংড়ি কিছুটা রেখে বাকি সব বিক্রি করে দাও, তারপর আমরা সেই টাকা দিয়ে চিংড়ির ব্যবসা শুরু করব। আমাদের আর অভাব থাকবে না মা। তুই ঠিক বলেছিস মা, বিধাতার দান আমরা আঁকড়ে ধরে বেঁচে থাকবো। তুই ঘরে থাক, আমি বরং মাছগুলো বিক্রি করে আসি। আমিও এই ফাঁকে
তোমার জন্য চিংড়ি রেঁধে ফেলি।